রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমাদের বাংলা মতে, অবশ্যই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। সবাইকে শ্রাবণী শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করব আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। আজকের বিষয় যাওয়ার আগে আমার সঙ্গে যিনি রয়েছেন তার সাথে আলাপ করি। পিয়ালি বলার সঙ্গে সঙ্গেই আপনারা জানেন যে খুব সুন্দর কিছু গান। অনেক অনেক স্বাগত পিয়ালি তোমাকে। সুপ্রভাত। আর অবশ্যই পিয়ালির গানকে যারা সাজিয়ে তুলবেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, অভিজিৎ কিবোর্ড এবং পিয়ানোতে, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, শব্দ আলো, ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইরা, সঙ্গে রয়েছেন আপনারা। আজকের বিষয়ে আমি এই সপ্তাহের বিষয় ভেবেছি একটু কাহিনী কবিতাগুলি, যেগুলির মধ্যে একটা গল্প রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে একটা সামাজিক বার্তাও রয়েছে। আজকে আমাদের বিষয় রবীন্দ্রনাথের কবিতা 2 বিঘা জমি। আপনারা সবাই জানেন কথা ও কাহিনীর অন্তর্ভুক্ত এই কবিতাগুলি একটু বৃহৎ আকারের কবিতা এবং তার মধ্যে অবশ্যই একটা সামাজিক বার্তা। সেই নিয়ে কথা বলবো আর অবশ্যই গানের হাত ধরে ধরে এগিয়ে যাব। শুরু করি। বিপুল তরঙ্গ
আমি আগে কবিতাটি পাঠ করি, তারপরে বিশ্লেষণে যাবে। একটু বড় কবিতা, একটু পাঠ করে নিই। 2 বিঘা জমি, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খান। পেলে 2 বিঘে, প্রস্থে ওদিঘে সমান হইবে টান। ওটা দিতে হবে। কহিলাম তবে, বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে কানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈনের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনার খাতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহ করতে। তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোরম ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড় শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের মধু, জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশনু নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা, মন্দির করি পাছে। ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক করে শতধিক তোরে, নীলাজ কুলোটা ভূমি। যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি? সে কি মনে হবে একদিনে যবে ছিলে দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাঁথা, পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী, গৃহহারা সুখহীন। তুই হেতা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। ধনির আদরে গরব না ধরে, এতই হয়েছ ভিন্ন। কোনোখানে লেশ নাহি অবশেষ, সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই, ক্ষুধাহরা সুধারাশি। যত হাসো আজ, যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ কি। বসি তার তলে নয়নের জলে, শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে, রাত্রে নাহিক ঘুম। অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন। ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে। 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। স্নেহের সে দানে বহু সম্মানে
বারেক ঠেকানো মাথা। হেনকালে হায় যমদূত প্রায়, কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত তারই কলরব। চিনিল না মোড়ে, নিয়ে গেল ধরে, কাঁধে তুলি লাঠি গাছ। বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে, বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি আম, ভিখ মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আমার না এই কবিতাটা যখনই পড়ি ছোটবেলা থেকে, তো ছোটবেলাতে এতটা মানে বুঝতাম না, কিন্তু যখন বড় হয়ে পড়ি সেই মাৎস্যায়ন নীতি, সেই শেক্সপিয়ারের নাটক সবটা মনে পড়ে যায় এই কবিতাটার সাথে। আমি আসবো আজকে আলোচনায়। আর এটা তো আমি পাইনি, কিন্তু আমার দিদি ঠিদিরা অনেকেই আর কি এটা পাঠ্যের ছিল, হ্যাঁ, কিন্তু এটা পুরাতন নৃত্যের আমাদের সময়ে ছিল, কিন্তু এখন তো এগুলো কিছুই নেই। এত লোকে মানে ছেলেমেয়েরা পড়েই না, জানেই না, সত্যি কথা তাই। চলো গানে যাই, তারপর আসছি বিশ্লেষণে। তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম, ধন্য তোমার জগত রচনা। তুমি ধন্য ধন্য
এবারে আসি, আমি খানিকটা বিশ্লেষণ করে এগোবো আমার মতো করে। অবশ্যই রবীন্দ্রনাথের কবিতা 2 বিঘা জমি, এই কবিতাটি রবীন্দ্রনাথের কথা ও কাহিনীর অন্তর্গত একটি কাহিনী আকারের কবিতা। এটি অক্ষরবৃত্ত ছন্দ বা পয়ার ছন্দে কবি রচনা করেছিলেন এবং সম্ভবত 1895 খ্রিস্টাব্দ এই সময় তিনি কিন্তু এটি রচনা করেছিলেন, ডিসেম্বর মাস আশপাশ। এই কবিতাতে বাংলার গ্রামীণ সমাজের শ্রেণীবিভেদ আর দুর্বলের উপর সবলের অনাচার অবিচার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এই কবিতায় গরিব শ্রেণীর অসহায়ত্বের দিক দেখানো হয়েছে। কবিতাটির এবার বিশ্লেষণে আসতে হবে যে গরিব কৃষক উপেন একজন প্রান্তিক কৃষক। তার যে জমি জমা ছিল তার মধ্যে 2 বিঘা জমি ছাড়া আর সবই ঋণের দায়ে তাকে হারাতে হয়েছে। পৈতৃক ভিটেটুকুই তার বেঁচে ছিল। তার সম্বল এখন শুধু ভিটেমাটির এই 2 বিঘা জমি। কিন্তু উপেনের কপাল খারাপ, তার এলাকার জমিদার বাবুর ভূমির শেষ নেই। তবুও জমিদার বাবুর নজর পড়ল উপেনের 2 বিঘা জমির উপর। বাবু উপেনের জমি কিনতে চান শুনে উপেন বলে, রাজা এই দেশের মালিক আপনি, আপনার জায়গার অভাব নেই, কিন্তু আমার এই জায়গাটি ছাড়া মরবার মতো ঠাঁই নেই। উপেন 2 হাত জোর করে বাবুর কাছে ভিটেটা কেড়ে নেওয়ার অনুরোধ করল। এতে বাবু রেগে গেলেন। নাছোড়বান্দা বাবু ঠিক 1.5 মাস পরে মিথ্যে ঋণের দায়ে উপেনের প্রতি ডিগ্রি জারি করলেন। উপেন নিজের ভিটেমাটি ছেড়ে পথে পথে ঘুরে বেড়ালো। কবিতার যে জায়গায় রবীন্দ্রনাথ বললেন যে ভগবানের মনে হয় ইচ্ছে ছিল নিখিল বিশ্বটাই আমার জায়গা, তাই আমি ছেড়ে দিলাম 2 বিঘে জমি, সাধু হয়ে তিনি সারা বিশ্ব ভ্রমণ করবেন বলে ঠিক করলেন উপেন রবীন্দ্রনাথের হাত ধরে। অর্থাৎ সাধু হলেন, কিন্তু মনের মধ্যে তার ওই 2 বিঘা জমির টানটা রয়ে গেল। আমরা না যতই বলি না কেন, আমাদের জন্মস্থানের প্রতি একটা টান ভীষণভাবে থেকে যায়, তাই নয় কি? এবং যারা হারান সেই জন্মস্থানটা তারা বোঝেন সেই যন্ত্রণা কতটা। এটা একদম বাস্তব কথা। মানে প্রাসঙ্গিক কিনা জানি না, কিন্তু আমার মনে হয় যে আমার তো টান আর কিছু নেই, সবই কাটা, কিন্তু তারপরেও সে বাড়িটা তো প্রায় বন্ধ, দীর্ঘদিন পড়ে আছে, আমরা কেউ যাই না, প্রায় ভগ্ন দশাই আর কি বলতে গেলে। কিন্তু অদ্ভুত, আমি এখনও কিন্তু আমার স্বপ্নে ওই বাড়িটাই ভেসে ভেসে আসে, ওই ছোটবেলার স্মৃতি, অনেক কিছু মনে হচ্ছে কাজ করছি ওই জায়গাতে। তো তুমি বলছিলে টানের তোমার প্রায় পুরোই কাটা, আমার একটুখানি ঝুলে আছে একটা সরু সুতোর মতো, কিন্তু আলটিমেটলি আমার কোনো কাকা বাবার কোনো ভাই বোন কেউ আর নেই, সবাই চলে গেছেন। তো ওই বাড়িটাও আর নেই, যে বাড়িতে আমার জন্ম বড় হওয়া সেই বাড়িটিও আর নেই আমাদের, যে যার মতো আলাদা হয়ে গেছে। এই বাড়িটা দিয়ে দেওয়া হয়েছে, যা হয় আর কি, বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু ওই বাড়িটার প্রতি না আমার এখনও একটা টান। আমি মাঝে মাঝে ভাবি আমাদের তো আর নেই, তবু মনে হয় একদিন যাই, গিয়ে ওই ছেলেবেলার আনাজ কানাজগুলো একটু খোঁজার চেষ্টা করি। হয়তো বয়স হয়েছে বলে মনে হতে পারে যে আমাদের ছেলেবেলার প্রতি একটা টান, কিন্তু যাই হোক এই একটা টান তো থাকে। তো উপেন বেরিয়ে গেল, তার জমি বাড়ি ডিক্রি জারি করে বাবু নিয়ে নিলেন, উপেন বেরিয়ে গেল। এই অবধি বললাম, এবার গান শুনবো, তারপর আবার আমি আসবো। একদম। সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে, নাহেরি গতি হে প্রেম আলোকে প্রকাশ জগপতি হে, সংশয় তিমির মাঝে, সংশয় তিমির মাঝে, নাহেরি গতি হে প্রেম আলোকে প্রকাশ জগপতি হে, সংশয় তিমির মাঝে।
বেরিয়ে পড়ল, সাধু হয়ে গেল, সাধুর শিষ্য হয়ে সে ঘুরতে লাগলো। প্রায় 15-16 বছর কেটে গেল। অনেক তীর্থস্থান, শহর, গ্রামে সে ঘুরে বেড়ালো। তবু উপেন তার 2 বিঘা জমির কথা ভুলতে পারল না। তাই মাতৃভূমির টানে উপেন একদিন নিজ গ্রামে ফিরে এলো। গ্রামে এসে নিজের বাড়ির সামনে এসে উপস্থিত হলো। তার আগে রবীন্দ্রনাথ এত সুন্দর বর্ণনা করেছেন, দেখবে আমরা যখন আমাদের কোনো পুরনো জায়গায় যাই, আমাদের স্মৃতিতে অনেক জায়গা থেকে যায়, ওই বটতলা, মন্দির এবং হয়তো কোনো একটা চায়ের দোকান, তাই না? মানে আমার স্মৃতিতে রয়েছে বঙ্গবাসী কলেজ, তার সামনে এক কাকুর চায়ের দোকান, ঠাকুরের পানের দোকান, লক্ষণের পানের দোকান। হ্যাঁ, একদম এই দোকানগুলো আমার চোখের সামনে ভাসছে। কিন্তু হয়তো আমি এখন যদি যাই ওই জায়গায় গিয়ে দেখবো সেখানে একটা মাল্টি স্টোরিড বিল্ডিং হয়ে গেছে, তাই নয় কি? একদমই। তো উপেনেরও সেরকম, এই তো এই জায়গাটা পেরোলো, ওই জায়গাটা পেরোলো। রবীন্দ্রনাথ এত সুন্দর ব্যাখ্যা দিলেন সেখানে। তারপরে পেরিয়ে সে যখন নিজের বসতভিটার সামনে এলো, তার চোখে তো একরকম বসতভিটা। ধরো যার একটা একতলা বাড়ি আছে, লাল মাটি, লাল মেঝে, আমার খুব পছন্দ লাল মেঝে, জানো তো, লাল সিমেন্টের মেঝেগুলো, ঠান্ডা হতো ছোটবেলায়, খুব ওরকম মেঝেতে বড় হয়েছি তো। তো ওইরকম একটা জায়গা, সেখানে গিয়ে এখন আমি যদি দেখি ঝাঁ চকচকে একটা 5 তলা ফ্ল্যাট, সেখানে বড় গ্রিলের দরজা, ভেতরে অনেক দামি দামি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমি একটু থমকে যাব। সেরকমই উপেনও থমকে গেল। তার ওই মাটির বসত ভিটে সেখানে এখন বিলাসী একটা আবাসস্থল। তাই সে খুব রেগেও গেল তার মাতৃভূমির। তুই এখন বলে, তুই ছিলিস রানী, এখন হয়েছিস দাসী, বাবুর দাসী হয়েছিস। তো এইভাবে উপেন বসত ভিটার সামনে এসে পৌঁছলো। তারপরে কি হলো বলবো গানের হাত ধরে। ডাকো রইব তোমার দ্বারে, মুখ ফিরালে ফিরব না এবারে। নাই বা ডাকো রইব তোমার দ্বারে, মুখ ফিরালে ফিরব না এবারে। নাই বা ডাকো রইব তোমার দ্বারে। বসবো তোমার পথের ধুলার পরে, এড়িয়ে আমায় চলবে কেমন করে। বসবো তোমার পথের ধুলার পরে, এড়িয়ে আমায় চলবে কেমন করে। তোমার তরে যে জন গাহে মালা, গানের ভুবন যুগিয়ে দেব তারে। নাই বা ডাকো রইব তোমার দ্বারে, মুখ ফিরালে ফিরব না এবারে। নাই বা ডাকো রইব তোমার দ্বারে। রইব তোমার ফসল ক্ষেতের কাছে, যেথায় তোমার পায়ের চিহ্ন আছে। রইব তোমার ফসল ক্ষেতের কাছে, যেথায় তোমার পায়ের চিহ্ন আছে। জেগে রব গভীর উপবাসে, অন্ন তোমার আপনি যে আসে।
নাইবা ডাকো রইব তোমার দ্বারে, কি একদমই। অসম্ভব। এই উপেনের কথাই বলছে যে উপেনের বসত ভিটা তো ভুলে গেছে উপেনের কথা, সে তখন বিলাসবহুল একটা মানে প্রাসাদপম একটা বাড়ি হয়েছে, কিন্তু উপেন তো ঠিক চলে এলো, তাই না? 15-16 বছর পরেও সে ভুলতে পারলো না তার বসত ভিটের কথা। তো এসে নিজের বাড়ির সামনে এসে উপস্থিত হলো, অনেকটা গ্রামগঞ্জের পথ পেরিয়ে মাতৃভূমির টানে, এবং এসে দেখলো যে বাড়িতে আর আগের কোনো চিহ্ন নেই। উপেনের মন বিষণ্ণ হয়ে পড়ল। উপেন দেখলো তার বসতভিটা নিজ ঐতিহ্য ভুলে অন্য রূপ ধারণ করেছে। নিজের বাড়িতে এসে উপেন স্মৃতিকাতর হয়ে পড়ল, তার চোখ জলে ভরে গেল। অবশেষে তার ছেলেবেলার সেই আম গাছটির দিকে তার চোখ পড়ল। স্মৃতিময় আম গাছটি দেখে উপেনের মনের ব্যথা খানিকটা দূর হলো। আম গাছটার নিচে বসে সে ভাবতে থাকলো তার ছেলেবেলার কথাগুলো। তখন হঠাৎ তার কোলের কাছে দুটি আম ঝরে পড়লে। ক্ষুধার্ত উপেন ভাবল আম গাছটি তাকে চিনতে পেরে দুটি আম উপহার দিয়েছে। আসবো, গানের হাত ধরে ধরে এগোবো। কিন্তু একটা কথা বলি, এইটা বলতে বলতে না আমি খানিকটা নিজের ছেলেবেলা, হয়তো পিয়ালিও তার নিজের ছেলেবেলায় চলে যাচ্ছেন, আপনারাও হয়তো চলে যাচ্ছেন নিজের ছেলেবেলায়। আমি বলি, আমার কাছে আমার ছেলেবেলার বাড়ির ছাদটা খুব প্রিয়, কারণ আমাদের তো কলকাতা শহর একদম মানে শিয়ালদা অঞ্চল, প্রপার কলকাতা, ওখানে তার মাঠ নেই, সেরকম মাঠ নেই। আমরা মাঠ খুঁজতে যেতাম কোথায় জানো? ডাফরিন হসপিটালের পিছনে, হসপিটালের ভেতরে ঢুকে পিছন দিকে একটা বাগান মতো ছিল, ওখানে গেলে আমরা মাঠ পেতাম। অথবা কলেজ স্কোয়ারে চলে যেতাম, সুইমিং পুলের আশপাশটা খানিকটা। কিন্তু আমাদের পাড়াতে কোনো মাঠ ছিল না, আমাদের একটা ব্লাইন্ড লেন ছিল, একদম সিমেন্টের ওই যে খড়খড়ে মানে কি পাথর দেওয়া রাস্তা। মানে ওখানে পড়তে খেলতে গিয়ে কতবার যে পা কেটে গেছে, হাত ছড়ে গেছে, মাটি তো নয় কিন্তু তারপরেও খেলতাম। আমি এখন ভাবি, এখনকার বাচ্চাদের দেখি যে আমাদের ছেলেবেলায় মা ঠাকুমারা খেলতে পাঠাতেন, স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়ার পরে একটা জামা পরতাম, মানে ওই জামাটা ঘরে পরা নয়, একটু ভালো জামা পরে রাস্তায় খেলতে যেতাম। মানে খেলাধুলো করতে করতে দেখতাম যে অন্ধকার হয়নি তো, অন্ধকার হলে আবার বাড়িতে ঢুকতে গেলে অশান্তি হবে, ওই দৌড়ে দৌড়ে আবার বাড়িতে আসতাম, হাত মুখ ধুতাম, এক বাটি মুড়ি, সিঙ্গারা, কোনোদিন হয়তো মুড়ির সাথে আলু কিছু একটা প্রিপারেশন, মুড়িটা আর কি মাস্ট বিকেলবেলায়, ওই খেতে দিয়ে পড়তে বসে যাওয়া, রাত্রি 9টা 9:30 অবধি পড়াশুনো, তারপরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়া। মানে একদম এই রুটিনের থেকে এক ফোঁটা এদিক ওদিক হয়নি কোনোদিনও। এখন ভাবি যে এখনকার বাচ্চাদের আর এই রুটিনটা নেই। কিন্তু না, এই যে তুমি বললে ব্লাইন্ড লেন, এই আমিও তো একদম উত্তর কলকাতারই মেয়ে, তো ওই ব্লাইন্ড লেন, তাতে 2-3টে বাড়ি, প্রত্যেকটা বাড়িতে একটা করে রক আছে। হ্যাঁ, রক আছে। ওই আমরা যখন খেলছি কুমির ডাঙা খেলার একটা, আমরা যখন খেলছি ওই রকের উপরে বাবা কাকারা বা মা কাকিমারা গল্প করছেন, ওটাও একটা ব্যাপার। আর মানে একটা গলি পুরো একটা পরিবার, একদমই। মানে ওই গলিতে যতগুলো বাড়ি সবাই সবাইকে চেনে, সবাই সবার বাড়িতে আসা যাওয়া রয়েছে, উৎসব হচ্ছে, সবাই সবার সঙ্গে মিলেমিশে, মানে একটা পরিবারের মতো। ঠিক কথা। হ্যাঁ, মানে আমি নিজে যৌথ পরিবারে, আবার ওরকম একটা যৌথ পাড়াতে বড় হওয়া যাকে বলে। কিন্তু এই যে উত্তর কলকাতার সবার সাথে সবার একটা অদ্ভুত আত্মিক সম্পর্ক, কিন্তু দেখো আমরা শহরে বড় হয়েছি, কালচার এখন আর পাওয়া যায় না। আমরা তো শহরে বড় হয়েছি, কিন্তু রবীন্দ্র নজরুল চর্চার থেকে এতটুকু সরে যায়নি না। ওই যেখানে খেলা করতাম সেখানেই মঞ্চ বেঁধে রবীন্দ্রনাথের 25শে বৈশাখও করেছি, এবং রবীন্দ্র নজরুল সন্ধ্যাও হয়েছে। মানে ওই মায়েদের কাকিমাদের সব কাপড় দিয়ে চৌকি চলে এলো, কারোর বাড়ির হয়তো বারান্দায় একটা চৌকি। এটা আমরা কথা গল্প বলতে পাচ্ছি তাই বলছি, কিন্তু ওই সময়ে সবারই ছিল। হ্যাঁ, সবারই তাই। কিন্তু এখন তো আমার ভয় লাগে গো। আমি ঠিক করেছি সামনের সপ্তাহে আমি চণ্ডালিকা করব। চণ্ডালিকা, চিত্রাঙ্গদা দুটো ভীষণ গুরুত্বপূর্ণ নারী চরিত্র না, মানে আমি ওইভাবে নৃত্যনাট্য নিয়ে না, আমি চণ্ডালিকা করব, চিত্রাঙ্গদা করব। চণ্ডালিকা করাটা ভীষণ দরকার, ভীষণ দরকার। চণ্ডালিকা, চিত্রাঙ্গদা করব, আর এদিকে তোমার রক্তকরবী করব, মানে কয়েকটা নারী চোখের বালি করব। এই 4টে নারী চরিত্র নিয়ে আমি অনুষ্ঠান করব। আমার খুব ইচ্ছা আছে, আমি জানি না সবটা তো আবার তৈরি করার ব্যাপার আছে। তো কেন করব? চণ্ডালিকার এত মিস ইন্টারপ্রেট হচ্ছে। যিনি নৃত্য করেছেন, যিনি আনন্দ হয়েছেন, আমার পছন্দের একজন শিল্পী, তিনি অযৌক্তিক যুক্তি খাড়া করছেন। তিনি বলছেন যারা সমালোচনা করছে আমাদের কোরিওগ্রাফির, তারা আদৌ রবীন্দ্রনাথ পড়েছেন? রবীন্দ্রনাথ যদি সত্যি আপনি পড়ে থাকতেন তাহলে আপনি এই কথা বলতেন না যে আনন্দর প্রতি চণ্ডালিকার একটা অদম্য প্রেম ছিল। সেই প্রেম কিন্তু এখনকার প্রেম নয়, যে চণ্ডালিকাকে আনন্দ জল দিয়ে ধুয়ে দেওয়ার মতো প্রেম নয়।
এই প্রেম যে প্রেম ছিল ভগবান, এটা মানে একটা অন্য অ্যাঙ্গেলে মুক্তি চেয়েছিলেন। চণ্ডালিকা মুক্তি পেলেন। চণ্ডালিকা একটা শ্রাপগ্রস্ত হয়েছিলেন যে অসুচি, সেই শ্রাপ থেকে আনন্দ মুক্তি দিয়েছিলেন চণ্ডালিকাকে। রবীন্দ্রনাথ সেই প্রেমের কথা বলেছেন এখানে। এই যে সবাই যদি চণ্ডালিকা ওনার কাছে মুক্তি চেয়েছিলেন, আর তো না, ওই শিল্পী বলেছেন, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি, বলছেন যে চণ্ডালিকা তার মাকে পাঠিয়েছিল মন্ত্রতন্ত্র করতে, যার ফলে তার মায়ের মৃত্যু হলো। এমনি এমনি কি মন্ত্রতন্ত্র করতে পাঠিয়েছিল? আনন্দকে পেতে চেয়েছিল। পুরো বাংলা সিরিয়ালের গল্প হয়ে গেল। একদমই তাই, একদমই তাই। মানে সিরিয়াল করতে করতে না সবাই সিরিয়ালের গল্পটাকেই ছড়ে ফেলেছে। চলো গানে যাই। সাঙ্গানা গগনে ঘোরা ঘন ঘটা নিশীথয়ামি রে। সাঙ্গানা গগনে ঘোরা ঘন ঘটা কুঞ্জপথে সখী कैसे जावा। कुंजपथे सखी कैसे जावा। अबला कामिनी रे। साङ्गना गगने घोर घन घटा। तरुलोन्कित हरहर कम्पित देह। घन घन रिंझिम 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 बरखत नीरद पुंज। शाल पियाले ताल तमाले निबिड़ति मीरमय कुंज।
सखी कैसे जावा अबला कामिनी रे शांगन गगने घोर घन घटा निशीत यामिनी रे शांगन गगने घोर घन घटा। ভানু সিংহের পদাবলীতে ঢুকলে না তখন আর বেরোতে ইচ্ছে করে না, তাই না? রবীন্দ্রনাথের কোন বিষয়ে ঢুকলে বেরোতে ইচ্ছে করে বলো তো? একদমই তাই। চলো আরেকটা গান শুনে নি। এই যে তুমি বলছো এটা থেকেও বেরিয়ে আসতে ইচ্ছে করছে না, কারণ এত সুন্দর একটা গ্রাম বাংলার চিত্র, তার সাথে ছোটবেলার স্মৃতিচারণ, তুমি আমি সকলেই কিন্তু আলটিমেটলি ঢুকে গেছি একদম। চলো পরের গানে চলে যাই, একটু গানটা শুনে নিই, তারপরে আবার আসছি কথায়। তবে আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন 6292242341, 6292242342। অনেকেই আমাকে অভিযোগ করেন আমি তো ফোনে লাইন পাই না, কিন্তু বিশ্বাস করুন আমি শুরুর থেকে বলি আপনারা ফোন করুন, আমরা কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। তবে হ্যাঁ, বিষয়ভিত্তিক কথা বলে ভালো লাগে, তবে আপনারা যদি ফোন করেন আমরা অবশ্যই আমরা সঙ্গে রয়েছি আপনাদের। আচ্ছা, আজকে একটা বিশেষ দিন, এটা একটু যদি তুমি বলো। অবশ্যই, আজকে মাত্র 53 বছর বয়সে দীনেন্দ্রনাথ ঠাকুর কলকাতাতেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই প্রাণ ত্যাগ করেছিলেন। আজকে তার চলে যাওয়ার দিন। এবং ওনারই স্বরলিপি, একদম রবীন্দ্রনাথের বহু গানের স্বরলিপিকার হচ্ছেন দীনেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ভরসাও করতেন, আবার বকাবকিও করতেন। হ্যাঁ, তো ওনারই করা স্বরলিপি করা একটি গান আমি গাইছি, ওনাকে স্মরণ করছি। আমার নিশিত রাতের বাদল ধারা, আমার নিশিত রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশিত রাতের বাদল ধারা, আমার নিশিত রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশিত রাতের বাদল ধারা। ওগো অন্ধকারের অন্তরোধ দাও ঢেকে মোর পরাণ, অন্ধকারের অন্তরোধ দাও ঢেকে মোর পরাণ, চাইনে আমি চাইনে আমি চাইনে তখন চাইনে তারা, নিশিত রাতের বাদল ধারা, আমার নিশিত রাতের বাদল ধারা। যখন সবাই মগন ঘুমের ঘোরে, নিয়োগো নিয়োগো আমার ঘুম নিয়োগো হরণ করে, সবাই মগন ঘুমের ঘোরে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে, একলা ঘরে চুপে চুপে
সময় হয়ে গিয়েছে বিরতির প্রান্তে আমরা ফিরছি আজকের এই শেষ পর্বটুকু নিয়ে। সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথের কবিতা 2 বিঘা জমি। এই সপ্তাহ আমি একটুখানি কাহিনী কবিতা নিয়ে কাজ করছি, ইচ্ছে হয়েছে। আর 2 বিঘা জমিটা খুব প্রাসঙ্গিক। আসবো সেই আলোচনাতেই। পিয়ালি সেনগুপ্ত আমার সঙ্গে রয়েছেন। পিয়ালি না, কোনোদিন আমি এরকমভাবে পিয়ালি সেনগুপ্ত বলি না, বলে নিজের কানে লাগে। যাই হোক, পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে। আন্তরিক সম্পর্ক। হ্যাঁ, একদমই তাই। মানে আমি না একটা কথা আজকে ভীষণ বলতে ইচ্ছে করছে, মানে এটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার সত্যি সত্যি আমি অনেক দিন ধরে ভেবেছি যেটা আমি একদিন স্ক্রিনে বসে বলবো, যে বহু লোকের বহু প্রশ্ন, যে আমরা বেশ কিছু মানুষ দীর্ঘ বছর ধরে একটা জায়গায় আছি, একটাই জায়গায় আছি, কেন? আমরা কি বিশেষ কিছু ভাবে কোম্পানিকে খুশি করার চেষ্টা করি? একদমই নয়। ওদের গান আপনাদের ভালো লাগে, এটা বহু লোকের প্রশ্ন। আমি উত্তরটা দিই। পিয়ালিরা যখন প্রথম শুরু করেছিল ওদেরকে তো কেউ চিনতেন না। ওদের গান আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতোই বেশ কিছু মানুষ আমাদের কাছে বারবার বলতেন যে পিয়ালি বা ওর সমসাময়িক যারা গান করেন তাদেরকে যেন আমরা নিয়ে আসি। তো একটা প্যানেল হয়ে যায় না, পিয়ালি আমাদের প্যানেল আর্টিস্ট। পিয়ালিকে আমাদের এই কারণেই আমরা বারবার ডাকি। এবং আরেকটা কথাও যেটা আমি বলতে খুব সাহস পাই তোমাদেরই জন্য, সেটা হচ্ছে অদ্ভুত একটা আত্মিক সম্পর্ক। এটা আমি প্রকাশ করতে পারবো না কাউকে, যেটা অর্থ দিয়ে বিচার করা যায় না। আমাদের তো এরকম কোনো মানে ইফস অ্যান্ড বাউন্ডস নেই যে পিয়ালিকে অন্য কোনো চ্যানেলে পিয়ালি গান গাইতে পারবে না, পিয়ালি যেখানে ইচ্ছে পিয়ালি গান গাইতে পারবে। আপনারাই বলুন না অন্যান্য চ্যানেলের কথা, তারা পিয়ালিকে ডাকুন, তারা ডেকে তার গান শোনান সবাই। সত্যি সত্যি বলছি যে যে আত্মিক সম্পর্ক এখানে তৈরি হয়েছে, যে না হয়তো প্রোগ্রাম 1 মাস করিনি, কিন্তু এরকম নয় যে তোমাদের কারোর সাথে আমার কথা হচ্ছে না, গৌরদা মাঝেই ফোন করলে পিয়ালি ঠিক আছো, ভালো আছো, শরীর ঠিক আছে, বা এদের সকলের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। মানে এটাম নয় যে আমি অনুষ্ঠানে আসিনি বলে আমি একেবারে কাঁচি আলাদা হয়ে ঘরের কোণে বসে আছি, এরকম নয়। এটা কাউকে বোঝাতে পারি না, আমার আজকে মনে হলো যেটা বলা উচিত। চলো গান দিয়ে শুরু। একদম। অনেক দিনে আমার যে গান আমার কাছে ফিরে আসে, তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও, ঘুরে ঘুরে
কিন্তু হ্যাঁ। দিনু ঠাকুরের স্বরলিপি স্বরলিপি করা। অনেক গান আছে দিনু ঠাকুরের স্বরলিপি করা, প্রচুর, প্রচুর গান আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি স্বাতী দত্তগুপ্ত, বেহালা থেকে। হ্যাঁ নমস্কার, বলুন। সুপ্রভাত। হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত। তোমার তনুশ্রী, তোমার সঞ্চালন আমার ভীষণ ভালোবাসি। এটাই বলার জন্য আমি প্রত্যেক দিন এই অনুষ্ঠান দেখি এবং ভীষণ আমি রবীন্দ্রনাথের সাংঘাতিক ভক্ত। আর আমি গান কিছু নেই আমার সব গানই ভালো লাগে। আর এটাই বলার আর কি, আমি একদমই একলা থাকি, আমার হাজবেন্ড ছেলে সবই চলে গেছে, যাই হোক আর কি। হ্যাঁ, এই ঘুরে ঘুরে থাকি, ওইটাই আর কি। ঠিক আছে, ভালো থাকবে তোমরা। আপনিও খুব ভালো থাকবেন। এই যে আপনার মানসিক একটা জোর, আপনি ভারসাম্য রেখে চলছেন। আমাদের কারোরই স্থায়ী ঠিকানা নয় পৃথিবী। আজকে এই গানটা শুনতে শুনতেই আমার মনে হচ্ছিল যে আজকে 21শে জুলাই, 21 তারিখটা আমার জীবনে খুব মানে কি বলবো, খুব একটা মর্মান্তিক দিন। 21 তারিখটা, প্রত্যেক মাসের 21 তারিখ আসলেই আমি একটু কেঁপে উঠি, কারণ আজকে আমার বাবার চলে যাওয়ার দিন। কিন্তু প্রত্যেকটা মানুষেরই স্থায়ী ঠিকানা কিন্তু পৃথিবী নয়, স্থায়ী ঠিকানাটা আমাদের এই শরীরটা নয়। এই যে ভারসাম্যটা আপনি রেখেছেন, কারণ রবীন্দ্রনাথ তো জীবনের মৃত্যুকে বলেছেন না, আমি মৃত্যুর চেয়ে বড়, এই কথাটা রবীন্দ্রনাথ বলেছেন, আমি মৃত্যুর চেয়ে বড়। তো ওই কথাটাকে যদি পাথেয় করে আমরা চলতে পারি না, দেখবেন কষ্টটা আর কষ্ট থাকে না। একদম। মৃত্যু তো নিশ্চয়ই মর্মান্তিক, গভীর ক্ষত, কিন্তু মৃত্যুই সব কথা নয়, শেষ কথা নয়। মৃত্যুর থেকেও বড় কথা কিছু রয়ে গেছে, সেটা আপনি প্রমাণ করতে পেরেছেন। আপনি আমার প্রণাম নেবেন। আপনার মতো মানসিক জোর যেন আমাদের সকলের থাকে। তো তোমার গানে যাওয়ার আগে একটু বলি, সেইখানে আমি থেমে গেছি। উপেনের কোলেতে দুটো আম এসে পড়লো, কিন্তু আম দুটি হাতে নিতেই বাগানের মালি লাঠি হাতে এসে উপেনকে গালিগালাজ করতে শুরু করলে। উপেনকে ধরে এসে রাজার কাছে অর্থাৎ বাবুর কাছে নিয়ে গেলেন। বাবু তখন মাছ ধরছিলেন, সঙ্গে ছিলেন শত শত পারিষদ দল। মালির কাছে সব কথা শুনে বাবু রেগে উপেনকে বকা দিতে গেলেন, মারতে গেলেন। উপেন কাতর হৃদয়ে বাবুর কাছে আম দুটি ভিক্ষা চাইলে, কিন্তু বাবু উপেনকে সাধুবেশী চোর বলে উল্লেখ করলেন। এই ঘটনায় উপেন হতভম্ব হয়ে গেল। চোর উপাধি শুনে উপরের চোখ দিয়ে জল পড়তে লাগলো। ভাগ্যের নিষ্ঠুরতা আর পরিহাসের কথা মনে পড়ে তার চোখ অশ্রু সজল হয়ে উঠল। এই কবিতাটির মধ্যে দিয়ে, আচ্ছা আমি একটু এই প্রসঙ্গে বলি, সম্ভবত 1950 খ্রিস্টাব্দে বিমল রায় এই উপন্যাসটি, এই কবিতাটিকে মাথায় রেখে দোবিঘা জমিন বলে একটি ছবি মনে হয় করেছিলেন, যদি আমার ভুল না হয়। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুই বাড়ি বলে একটি গল্প লিখেছিলেন এই কবিতাটিকে কেন্দ্র করে, এটা প্রভাব বিস্তার করেছিল তাদের উপরে। এরপরে আমি আসবো যে রবীন্দ্রনাথের এই যে লেখার মধ্যে একটা মাতসায়ন নীতি রয়েছে। এখনও দেখবে অনেক জায়গায় মানুষ জমি বাড়াতে থাকে, পাশের ছোট ছোট জমিগুলো কিনে নিয়ে নিজের একটা বৃহদাকার জমি করতে থাকে। এটাকে মাতসায়ন নীতি বলা হয়, অর্থাৎ বড় মাছ ছোট মাছকে গিলে খেয়ে নেয় একটু একটু করে, একটু একটু করে। তো আসবো এই প্রসঙ্গে তোমার গানের হাত ধরে। এই গানটা একটু বিশেষ ভাবে অনুরোধ আছে আর কি, তাই ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দে ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশানে গোপনে গোপনে এদিকে ছায়া ঘনাইছে
কবে নব ঘন বরিশনে গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে। ভীষণ অন্তর ছুঁয়ে যাওয়া একটা গান, আমার খুব পছন্দের গান। এবার একটু বলি, হ্যাঁ, আমি আমার যিনি বটগাছ বাড়ির, তিনি কালকে রাত্রে আমাকে হঠাৎ অনুরোধ করলেন যে এই গানটা কালকে একটু শোনাবে। তো এখন বাড়ি ফিরতে হবে, তো তার অনুরোধ ফেলে দিলে মুশকিল, তাই জন্য তার অনারে আর কি এটা। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আপনি কথা বলুন। হ্যাঁ, হ্যালো, বলুন। আমি সোদপুর প্রিয়নগর থেকে বলছি, চন্দনা সাহারায়। আচ্ছা, বলুন। আমি প্রতিদিন আপনার গান শুনি সকালবেলা। আচ্ছা, হ্যাঁ, চেষ্টা করেছিলাম অনেক, এই প্রথম পেলাম। আচ্ছা, বলুন। ভালো লাগে। জমি আমিও পড়েছিলাম এক সময়, মনটা খুব ভালো লাগলো যে আজকে ফোন করি, দেখি পাই নাকি। হ্যাঁ, কোনো অনুরোধ নেই আমার গানের, কিন্তু খুব এমনি আপনারা যা গান করেন এটাই আমার খুব খুশি। আচ্ছা, শুনতে থাকুন তাহলে। আপনি কোথা থেকে ফোন করেছেন বললেন? সোদপুর প্রিয়নগর থেকে চন্দনা সাহারায় বলছি। সোদপুর থেকে, সঙ্গে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, আমি একটু বলি, এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন সমাজের এক শ্রেণীর লুটেরা বা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। তারা অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। 2 বিঘা জমি কবিতাটিতে রবীন্দ্রনাথ এদেরই স্বরূপ তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ মাত্র 34 বছর বয়সে এই কবিতাটি লেখেন। তারিখ রয়েছে 31শে জ্যৈষ্ঠ 1302 বঙ্গাব্দ, ইংরেজিতে 1895। রবীন্দ্রনাথের এই কবিতাটি তার অতি আশ্চর্য সাম্প্রতিকতায় উজ্জ্বল। বলা যায় মানুষের অর্থনৈতিক সমাজের একটা চিরভাস্বর রূপ ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ এই কবিতায়। একটি সম্পদ হরণের বা সম্পদ হারানোর গল্প এটি। উপেন নামের একজন সাধারণ গৃহস্থের 2 বিঘা জমি কিভাবে বাবু বা রাজা বা জমিদার তার ক্ষমতা বলে হরণ করে নিলেন, এরই মর্মান্তিক বর্ণনা এই কবিতাটি। কিন্তু এই কবিতার ছত্রে বিধৃত হয়ে গেছে মানব সমাজের শোষণ প্রক্রিয়ার দীর্ঘ এবং প্রায় অমোচনীয় একটি প্রকরণ। এই প্রসঙ্গে আমি বলবো শেক্সপিয়ারের একটি নাটক পেরিক্লিস, এখানে একটি সংলাপ উল্লেখ করতে চাই। এই পেরিক্লিস নাটকে শেক্সপিয়ার একটি সংলাপ রেখেছিলেন। এই নাটকে 3য় জেলে 1ম জেলেকে প্রশ্ন করছে, আমি চিন্তা করি মাছেরা সমুদ্রে বেঁচে থাকে কিভাবে। তখন 1ম জেলে উত্তর দেন, কেন, মানুষ যেভাবে বাঁচে, বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে, দ্য গ্রেট ওয়ান্স ইট আপ দ্য লিটল ওয়ান্স। তুমি ভাবো, এই কথাটা যখন বলছি আমি তখন আমার কিরকম একটা গায়ের মধ্যে শিহরণ হলো যে কেন মানুষরা যেরকম বাঁচে, বড় মাছ গিলে ফেলে ছোট মাছকে। শেক্সপিয়ার বলে গেছিলেন কত বছর আগে, কত হাজার কত 100 বছর আগে, ভাবো। আর রবীন্দ্রনাথ সেই কথাটাকেই ঘুরিয়ে 2 বিঘা জমিতে উল্লেখ করলেন। একদম অনুষ্ঠানের শেষে পৌঁছে যা 2টো গান শুনতে পারবো। বেশ। হৃদয় আমার যায় যায় যে ভেসে, হৃদয় আমার যায় 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 যে ভেসে, আজ হৃদয় আমার যায় 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 যে ভেসে, আজ হৃদয় আমার যার পাইনি দেখা তারও দেশে ভেসে ভেসে, আজ হৃদয় আমার যায় 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 যে ভেসে, আজ হৃদয় আমার যার পাইনি দেখা তারও দেশে ভেসে ভেসে, আজ হৃদয় আমার যায় 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 যে ভেসে,
কোলে রে বাদল মেঘের কোলে কোলে কোন সে অসম্ভবের দেশে হৃদয় আমার যায় 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 যে ভেসে আজি হৃদয় সেথায় বিজন সাগর কুলে শ্রাবণ ঘনায় শৈল মূলে সেথায় বিজন সাগর কুলে শ্রাবণ ঘনায় শৈল মূলে রাজার পুরে কমল গাছে নূপুর শুনে ময়ূর নাচে রে নূপুর শুনে ময়ূর নাচে রে নূপুর শুনে ময়ূর নাচে সুদূর দেবান্তরের শেষে হৃদয় আমার যায় 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 যে ভেসে আজি হৃদয় আমার যার পাইনি দেখা কারো দেশে ভেসে ভেসে আজি হৃদয় আমার যায় 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 যে ভেসে আজি হৃদয় আমার। একদম অনুষ্ঠানের শেষে বলি ছোট্ট একটা গান শুনতে শুনতে বিদায় নিতে হবে। আর এই যে শেক্সপিয়ারের বড় মাছ হচ্ছে রবীন্দ্রনাথের 2 বিঘা জমির বাবু জমিদার বা রাজা, আর ছোট মাছ হচ্ছে উপেন। তো এই হলো বিষয়। এটা একটি সামাজিক আধুনিক চিন্তার, মানে আমাদের এই সমাজের আধুনিক চিন্তার একটা আকর হচ্ছে এই 2 বিঘা জমি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিয়ালিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গী শিল্পীদের অভিজিৎ, মৃগাঙ্ক, বিক্রমকে, শব্দ আলো, ক্যামেরা, পিসের, টেলিকাস্টিংয়ের ভাইদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। সকলে মিলে আসুন খুব ভালোভাবে থাকার চেষ্টা করি, সুন্দর থাকার চেষ্টা করি। এ পথ গেছে কোনখানে গো কোনখানে তা কে জানে তা কে জানে এ পথ গেছে কোনখানে গো কোনখানে তা কে জানে তা কে জানে কে জানে এ পথ গেছে কোনখানে গো কোনখানে তা কে জানে তা কে জানে। কোন পাহাড়ের পারে কোন সাগরের ধারে কোন পাহাড়ের পারে কোন সাগরের ধারে কোন দুরাশার দিক পানে তা কে জানে তা কে জানে কে জানে এ পথ গেছে কোনখানে গো কোনখানে তা কে জানে তা কে জানে। এ পথ দিয়ে কে আসে যায় কোনখানে তা কে জানে তা কে জানে এ পথ দিয়ে কে আসে যায় কোনখানে তা কে জানে তা কে জানে।